2014 সালে লোকসভা ভোটে ঘাটাল থেকে দেবকে প্রার্থী করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 বছর পর আরেক লোকসভা ভোটের মুখে কি করবেন দেব? রাজনীতি থেকে কি সন্ন্যাস নেবেন তিনি, নাকি তৃণমূল ছেড়ে নতুন কোনো রাজনৈতিক ইনিংস শুরু করবেন দেব? রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ নেবেন দেব? সম্প্রতি তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন দেব, আর তা ঘিরে জল্পনা তো ছিলই। সেই জল্পনায় ঘি ঢেলেছে দেবের এই পোস্ট। লোকসভায় নিজের আসনের সামনে নেমপ্লেট ও এলইডি স্ক্রিনের ছবি পোস্ট করে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘন্টা। বুধবার লোকসভায় উপস্থিত ছিলেন দেব। তাহলে মাত্র কয়েক ঘন্টার কথা বলে কি বোঝাতে চেয়েছেন তিনি? এটা কি কোনো বিশেষ ইঙ্গিত? আচ্ছা, নেক্সট লোকসভায় দেখা যাবে দেব আপনাকে? সেটাও দলকে যায়নি না, ফার্স্ট টাইম যখন আপনি এসেছেন আপনি বলেছেন কি আপনি আর আসতে চান না, আপনি রিয়েল লাইফে বিশ্বাস, রিয়েল লাইফ আর রিয়েল লাইফে ডিফারেন্স আছে। আবার কি দেখা যাবে দেবকে? আপনি আমাকে এখানে বলেছেন 2014 সালে। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি। সম্প্রতি জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে দেবের কিছু মনোমালিন্যের খবর সামনে আসে। সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ। বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে যার ফলে ওর অসুবিধা হচ্ছে। এমনটা কেন হবে? ও শিল্পী মানুষ, ভালো ছেলে। এবার দেবের ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ধোঁয়াশা জিয়ে রাখা মন্তব্য, শেষ অবধি তাহলে কি হতে চলেছে? বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেব নির্বাচনে দাঁড়াবেন কিনা, তৃণমূলের হয়ে লোকসভার আসনে ঘাটাল থেকে তিনি দাঁড়াবেন কিনা তা নিয়ে যখন এত জল্পনা চলছে, তখন বিস্ফোরক দাবি করেছেন রুদ্রনীল। তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি বৈঠক করেছেন দেব। আর শুধু দেবই নন, রুদ্রনীলের আরও দাবি যে এই তালিকায় রয়েছেন একাধিক তৃণমূলের সাংসদ বিধায়ক। আমিও শুনতে পাচ্ছি যে তিনি বিজেপি শাসিত কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নাকি বৈঠক করেছেন। যদি এরমটা না হতো তাহলে তৃণমূলের দিক থেকে এত ব্যগ্রতা তৈরি হতো না, এবং তৃণমূলের যত বড় বড় নেতা মন্ত্রীরাও রয়েছেন তারা দেবের সম্বন্ধে কমেন্ট করতে গিয়ে অত্যন্ত অস্বস্তিজনক দোলাচলের মধ্যে কথা বলছেন। দেব তাদের দলে যদি সত্যিই থাকতে চাইতেন তাহলে এতদিনে বা এতক্ষণে দলকে অনেক স্পষ্ট বার্তা দিয়ে দিতেন। তৃণমূলের বহু এমপি যারা বেশ পরিচিত মুখ, এমপি এবং এমএলএ, তারা কিন্তু বহুদিন ধরে লাস্ট 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তারপর কিন্তু তৃণমূলের যে কোনো রকম রাজনৈতিক মঞ্চে প্রচুর মানুষ যাওয়া বন্ধ করে দিচ্ছেন। এই তৃণমূল দল তাকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে। তারা যে কোনো ভাগে হাঁকুপাকু করে দেবকে রাখবার চেষ্টা করছে। দেব কেন, মানে দেব, সহদেব, মহাদেব, যে কোনো কারোরই তিনি যদি সুস্থ মানুষ হন তারা তো সরে যাবেন। রাহুল বাবু, কি মনে হচ্ছে বলুন তো, দেবকে নিয়ে জল ঘোলাটা কারা করছে? মানে শাসক দলেরই একাংশ করছে, নাকি সত্যি বিরোধীরা খুব আগ্রহী? কুসুমিতা, একদম তোমার মতো আমারও এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট রুদ্রনীল খুব ভালো বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। ওকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে রুদ্রনীল যেমন কবিতা লেখে না, ওই ছোট ছোট কবিতা লিখে মাঝে মাঝে দেখে বলেন, সেরকম এটা নিজের চিত্রটাকে না, ওর এটা ওকে জিজ্ঞেস করতে হবে। আবার আর এত ব্যগ্রতা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেই, ব্যগ্রতা তো ওদের বেশি। দেব পদত্যাগ করলো নিজের পার্সোনাল কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে, সেখানে দাঁড়িয়ে এত কেন উদ্বিগ্ন বিরোধীরা? তার যদি সময় না থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যার ভাবমূর্তি স্বচ্ছ তাকে নিয়ে স্বাভাবিকভাবে বিজেপি খুশি হবে। এই একজন ঘাটালের সাংসদ, তার কি সমস্যা এবং সেটা বিরোধী দলের কি সমস্যা আমি জানি না। আমার মনে হয় এত জল্পনা হচ্ছে রাহুলবাবু, তার একটাই কারণ, কারণ আমরা দেখলাম কদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা হলো পশ্চিম মেদিনীপুরের যাদের সঙ্গে বৈঠক হলো, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছিলেন, এবং দেবের সঙ্গেও পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের যারা নেতা রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে বেশ ঝামেলা গত কয়েকদিন ধরেই হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে দেব ভালো ছেলে, দেব আমাদের দলের সম্পদ, এবং তারপরেই পদত্যাগ। আমি দেবকে ব্যক্তিগত খুব ভালো করে চিনি, যেটুকু করে জানি আমি। একটা কথা হচ্ছে, একজন সাংসদ শুধু সাংসদ না, একজন অভিনেতা বটে। তার ব্যক্তিগত জীবনে একটা বড় পরিসর আছে, তার সময় দিতে হয়, তার অভিনয় করতে হয়। তার সেখানে যদি তার কোনো মানে প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে সে সময় নাও দিতে পারে। তার সাথে এটা নিয়ে জল ঘোলা করার কি কারণ? একদম জল ঘোলা করার কারণটা কি, সেটাই সকলের প্রশ্ন। তার কারণ সমস্যাটা মানে আগ্রহটা বেশি বিরোধীদের, নাকি দলের অন্দরে গন্ডগোলটা কোথাও বাজছে? কারণ হিরণের দুদিন আগের একটা বক্তব্য আমরা শুনেছিলাম, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যিনি আবার বিধায়ক, তিনি একটা কথা বলেছিলেন যে প্রাক্তন বিধায়কের সঙ্গে নাকি কোনো একটি অনুষ্ঠানে গিয়ে দেবের চেয়ার ছোঁড়াছুড়ি পর্যন্ত হয়েছিল, অশান্তি নাকি এরম জায়গায় পৌঁছেছিল। তাহলে বিরোধীরা আগ্রহ দেখাবে, সেটাই কি স্বাভাবিক নয়, নাকি ভেতর থেকেই গন্ডগোলটা শুরু হয়েছে? দেখুন, ও পরিচিত অভিনেতা, সেই অভিনেতার বিরুদ্ধে কয়লা
পাচারের টাকা, সেই অভিযোগও আছে, সত্যাসত্য জানি না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আরেকজন অভিনেতাই আপনারা দেখালেন, তিনি বলছেন যে বিজেপির কোন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। আমরা সবাই শুনলাম, আমি বলছি অন্য কথা। আমি তো এটাই আমরা বলছি যে দুটো দরজা খোলা আছে, দুদিকে চোররা আয়ারাম গয়ারাম করবে, ওদের মধ্যে সেটিং আছে। এখানে অস্বস্তি হলে ওখানে গিয়ে সেফ, ওখানে অস্বস্তি হলে এখানে গিয়ে সেফ। এই দুই দুর্নীতিগ্রস্ত দল তারা শেয়ার করে হচ্ছে পাবলিককে, অভিনেতাদের তারা শেয়ার করে জনপ্রতিনিধিদের। নাকি তুলনামূলকভাবে দেবের ভাবমূর্তি অনেকটাই স্বচ্ছ, সেই কারণে দেবকে নিতে আগ্রহী, বা দেব যদি আসেন তাহলে বিজেপির খানিকটা সুবিধা হয়। আচ্ছা, দেবের ভাবমূর্তি খুব স্বচ্ছ। শুভ আমায় বলতে দিয়েছে, তোমাকে সরি বলতে দিয়েছে। সরি, প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতায় আসার পর কোনো মানে অজানা কারণে সিপিএম এর নেতাদের কমপ্লিটলি ক্লিন চিট দেওয়ার জন্য সিপিএম আজকে রাস্তায় নিজেদের ইয়ে বলে বেড়াচ্ছে। সিপিএম এর দুর্নীতি কোন লেভেলে নেমেছে যে আজকে পাবলিক ওদের 2% করে দিয়েছে, কারণ মানুষ জানে যে ওরা কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে খোকলা করে দিয়ে চলে গেছে। পরে দুর্নীতি নিয়ে কথা বলা সিপিএম এর সাজে না, মানে প্রত্যেকটা ইনস্টিটিউট সরবরাহ করে দিয়েছে। শীর্ষেন্দুদার কাছে আসি। তৃণমূল কংগ্রেস বিজেপিকে ওয়াশিং মেশিন বলে। দেবের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, দেব সিবিআই এর জেরার মুখোমুখিও হয়েছেন, ইডির জেরার মুখোমুখিও হয়েছেন, কোনো কিছু প্রমাণ হয়নি। এই ধরনের অভিযোগ একাধিক রাজনীতিকদের বিরুদ্ধে ওঠে, কিন্তু দেবের প্রতি এই আগ্রহটা কি খুব স্বাভাবিক আগ্রহ বলে মনে হচ্ছে বিরোধীদের? পদভাবে দেব আমি, মূর্তিভাবে রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। জিনিস হচ্ছে ঘাটালের মানুষজনরা সাধারণ মানুষ হিসেবে তারা চাইছে যে যাতে বন্যা না হয়, যাতে উন্নয়ন হোক। এখানে প্রত্যেককে বলার জন্য আলাদা সময় দেওয়া হয়। সুদীপ্ত বাবু থামান, সাধারণ মানুষ হিসেবে যারা যেখানকার ভোটার তারা চায় যে সেখানকার এলাকাটা অন্তত উন্নয়ন হোক। সেখানে দেব আবার আসবে কি না আসবে তাদের রাজনৈতিক ব্যাপার, তাদের এমপি দাঁড়াবেন কি অন্য দলের হয়ে এমপি দাঁড়াবেন। আমরা দেখি যে জনপ্রতিনিধি সংসদেরই হোক বিধানসভারই হোক, সেই জনপ্রতিনিধিরা কি কি কাজ করছেন, সেই কাজে সাধারণ মানুষের উপকার হচ্ছে কি হচ্ছে না, সেই আইন শৃঙ্খলাটা তো বজায় থাকছে কি থাকছে না, সেই জায়গাটা তো আমরা চাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা এই জায়গাতে আমি একটা কথা বলতে পারি যে বাংলা চেঁচামেচি চায় না, বাংলা এই দুর্নীতির তার মাথাকে জেলের ভেতরে দেখতে চায়, বাংলা আইন শৃঙ্খলা দেখতে চায়। বাংলা এইরকম একদম শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে, আজকে দুর্নীতি হচ্ছে, এই জায়গাগুলো ভোটাররা কোনো মানুষ কোনোদিন চায় না। সকালবেলা বলে এরকম হবে, মাথাকে দুর্নীতির মাথাতে কারা রয়েছে সেটা যত তাড়াতাড়ি সামনে আসে, যেন সামনে আসে, বাংলা কিন্তু সেটাই চায়। অন্যদিকে লোকসভা ভোট যখন কড়া নাড়ছে দরজায়, দেবকে নিয়ে যখন এত জলঘোলা হচ্ছে, তখন গতকাল যেটা আমরা দেখলাম যে রাজ্যসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, পশ্চিমবঙ্গ থেকে আপনাদের চ্যালেঞ্জ এসেছে, আমি প্রার্থনা করি আপনারা অন্তত 40টি আসন রক্ষা করুন। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ঠিক 5 দিন বাদে নরেন্দ্র মোদীও কংগ্রেসকে ব্যঙ্গ করতে গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই হাতিয়ার করলেন। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी।
प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 40 আর ইনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন 40। তো সেটিংয়ের তত্ত্ব ঝোলা থেকে বেরিয়ে গেল। অতএব তাই দিদি আর মোদির সেটিং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জেনে গেছে। 40 আসন যাতে রক্ষা করতে না পারে, কায়মনো বাক্যে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনে একমত, বিজেপিকে রক্ষা করো, তৃণমূলের সাহায্য তার জন্য, কংগ্রেসকে পরাজিত করো, তাতে বিজেপির লাভ হবে। ওইটাই এখন মমতা ব্যানার্জির দায়িত্ব। সূর্য পূব দিকে উঠছে, এটা যদি তৃণমূলের কেউ বলে পূব দিকে উঠছে, কেউ যদি বলে বিজেপির পূব দিকে উঠছে, তাহলে কি হয়ে গেল যে বিজেপি আর তৃণমূলের এক? মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বক্তব্যের সারবস্তু, তার মধ্যে কিন্তু কোনো তথ্যগত সমীক্ষামূলক অংশটি ছাড়া বাকি অভিমুখগত কোনো মিল নেই। শত্রুর শত্রু বন্ধু, একথা সর্বজন বিদিত, কিন্তু রাজনীতিতে কে কার শত্রু আর কে কার প্রকৃত মিত্র সেটাই ধাঁধা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনায় আসবো, সুদীপ্ত বাবুর কাছে আসবো। সুদীপ্ত বাবু, শেষ পর্যন্ত বিজেপিকে এখন তাদের প্রতিপক্ষ ইন্ডিয়া জোটের শরিকের বক্তব্যকে হাতিয়ার করতে উঠছে, নিজেদের কাছে কিছুই নেই। আরে প্রতিপক্ষ যদি ভুলভাল বকে, ইন্ডিজোটের তো পুরোপুরি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেডিকশনটাকে হাতিয়ার করে নিলেন, ওখান থেকে পিক আপ করে নিলেন প্রধানমন্ত্রী। প্রায় তাহলে তো নরেন্দ্র মোদী প্রতিপক্ষ যদি বলে যে আমরা 40টা পাবো না, আমরা 20টা পাবো না, 10টা পাবো না, তাহলে প্রেডিকশনটাকে তো অ্যাকসেপ্ট করে নিলেন, পিক আপ করেছেন। বিরোধীরা যদি শুনুন, বিরোধীরা যদি বলে আমরা 40টা পাবো না, 10টা পাবো না, 5টা পাবো না, নিশ্চয়ই ওরা ঝগড়া করলে আমরা আনন্দ করবো না, নিশ্চয়ই ঝগড়া করতে বলেছি আমরা, নিজেরাই বললাম আমরা জোট করবো, বিরিয়ানি খেলো, কাটলেট খেলো, ফিশ ফ্রাই খেলো, খেয়ে তারপর দেখা যাচ্ছে নিজেরাই বলছে ও 20টা পাবে না, ও 10টা পাবে না, ও 5টা পাবে না, আমরা আনন্দ করবো না? আমরা নিশ্চয়ই আনন্দ করবো। যেদিন বলছেন যে 400টা পাবে বিজেপি, যার মধ্যে এনডিএ, যার মধ্যে 370টা পাবে বিজেপি, তারপরও ইন্ডিয়া জোটের কোন শরিক দল কতটা প্রেডিকশন দিল 40টা আসন তাদের জোট শরিক পাবে কি না পাবে, মাথা ব্যথার কি প্রয়োজন? আপনারা তো 400 পাচ্ছেন। ইন্ডিয়া জোটের শরিকদের আমরা ঝগড়া করতে বলেছি? আমরা তো ঝগড়া করতে বলিনি। ঝগড়া আপনারা যদি কমেডি সিন তৈরি করেন, সেটা নিয়ে আমরা মন্তব্য করবো না। আপনারা গ্যালারিতে বসে হাততালি দেবেন, আপাতত বিজেপির এটাই কাজ, গ্যালারিতে বসে হাততালি দেবেন। আচ্ছা, বেশ বেশ, রাহুলদার কাছে আসি। রাহুল, বুঝতে পেরেছি, আমি বুঝেছি, উন্নয়ন রয়েছে মহিলা ভোট, রয়েছে ফ্রি রেশন, রয়েছে উন্নত ভারতের প্রতিশ্রুতি, এই কোনোটাই আপাতত দরকার নেই। এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে কবে ইউপিএ জমানা শেষ হয়েছিল, আজ থেকে 10 বছর আগে, তাদের কি কি দুর্নীতি হয়েছিল, আসুন সেই শ্বেতপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরি। কেন 10 বছর ধরে কি কি উন্নয়নের খতিয়ান হয়েছে সেগুলোকে একটা বড় লিস্ট করে ছাপিয়ে দিলেই তো হতো। আমি কুসুমদা মাঝখানে আমি বলিনি, আমি আশা করি কেউ মাঝখানে বলবো, আমি কারণ মাঝখানে বলিনি। প্রথম কথা হচ্ছে, তুমি যদি কথাটা যেভাবে যার আসন থেকে যিনি বলছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেইখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যদি স্লিপ অফ টাং করে একটা ভুল বলেও থাকেন, যদিও কংগ্রেস আমার দল নয়, সেটাকে নিয়ে পরিহাস করার মতো জায়গা বোধ সবসময় ভালো লাগে না, এটা এক কথা। দ্বিতীয়ত, উনি যেটা বলেছেন গুছিয়ে বলেছেন, ভালো বলেছেন, বেশ ভালো কথা, ভালো বললেন। কন্টেন্টটা কি, নির্যাসটা কি, এটাও দেখতে হবে। যখন এতটাই কনফিডেন্ট তখন কি প্রয়োজন এগুলো বলার, এটাই প্রশ্ন। আজকে বাংলায় দাঁড়িয়ে কুসুমিতা বা বৃষ্টি, তুমি দেখো একই জিনিস চলছে, যেখানে বাংলায় দাঁড়িয়ে আমরা বারবার উন্নয়নের কথা বলতে চাইছি বা উন্নয়নের কথা উঠছে, সেখানে দুর্নীতি মুক্ত সবাই চায়, মানলাম। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তাহলে কোথাও সে রেয়াত করা হবে না, মানলাম। তারপরেও দাঁড়িয়ে বিরোধীরা যেসব দিকগুলো সামনে আনছে, তাতে কি আদৌ তৃণমূল কংগ্রেসকে এদের হারানো সম্ভব, বা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা সেটা মোছানো সম্ভব? তৃণমূল কংগ্রেসকে তো বাংলায় বিজেপি প্রতিপক্ষ হিসেবে ধরছেই না, গোটা জাতীয় রাজনীতিতে তাদের টার্গেট এই মুহূর্তে শুধুই কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস। আমি সুব্রত বাবুর কাছে যাব। সুব্রত বাবু, 2019 সালের পর থেকে যেভাবে কংগ্রেস ক্ষয়িষ্ণু, এখনো পর্যন্ত দাক্ষিণাত্যের রাজ্যগুলো ছাড়া আমরা দেখছি গোবলয় কিন্তু পুরোটাই চলে গিয়েছে বিজেপির দখলে। তা সত্ত্বেও ইন্ডিয়া জোট নিয়ে এত মাথা ব্যথা, এবং বিশেষ করে জাতীয় কংগ্রেসকে বেছে বেছে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী প্রতিদিন, কেন? দেখুন, প্রধানমন্ত্রী কালকে রাজ্যসভায় বলেছেন, আমিও শুনেছি, অনেকেই শুনেছে, আমি ওইটা বলছি না, পরে বলছি। আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি যে এই যে ইন্ডিয়া ব্লক, সেই ব্লকে বিজেপি ট্রোজান হর্স হিসেবে মমতা ব্যানার্জি আছেন।
পাতার পর পাতা যখন উল্টানো হচ্ছে সেই সত্যিটা প্রমাণিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যা বক্তৃতা করেছেন রাজ্যসভায়, তিনি বক্তৃতা করে এটা প্রমাণ করেছেন যে রেড ফোর্ট আর রেড রোড এই দুইয়ের মধ্যে অসাধারণ সম্পর্ক, অসাধারণ সেটিং, যা তারপর আপনারা 2% আমি একটু বলি, তারপর 2% আচ্ছা 2% তো সবাই জানে। আমাদের জন্যই তো কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া তৃণমূলের নষ্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে বামেরাই তো বিজেপির দালাল হিসেবে কাজ করছে, এমনটা বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বক্তব্য। সুদীপ্ত দুঃখটা কেউ বুঝতে পারলো না। সুদীপ্ত 2% ভোট তুমি বললেও 2% বুঝতেই পারলো না ব্যাপারটা, সেটা এখন সবাই জানে। যেমন আপনারা কি করছেন কেরালায়, আপনারা কংগ্রেসের বিরুদ্ধে আলাদা আমি যারা শেষ করছিলাম, এত কিছু করার পরেও বাংলা থেকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতাকে টলানো যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সুব্রত দল বা কংগ্রেস যদি এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য আন্তরিক হতো, সেইটাই আন্তরিক না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার জন্য আন্তরিক, এবং তাতে সুবিধা কার হচ্ছে? বাংলা কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আন্তরিক, মানে কংগ্রেসের। আমরা গত পরশু রাহুল গান্ধী কিন্তু এটা তো দ্বিচারিতা, এটাই তো রাজ্য সিপিএম এর বা রাজ্য কংগ্রেসের দ্বিচারিতা। সুতরাং রাজ্য সিপিএম এর নেতৃত্ব বা অধীর চৌধুরীরা এরা যদি মনে করে বিজেপির হাতে পতাকা তুলে দেবে, ঘোষণা করে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসছে না কেন? রাহুল বাবু, এত দ্বিচারিতা সত্ত্বেও তাহলে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বেরিয়ে আসছে। তো অন্য জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বের আমি কথা বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি কোন দল এখনো পর্যন্ত উন্নয়নের কথা বলেছে? মানুষের কথা বলেছে? সেটাই তো নেই। একে অপরের সঙ্গে কথা বলে পাশাপাশি বসে তার নীতি ঠিক করে জোট তৈরি হয়। আজকে জোটের বিরুদ্ধেই জোটেরা বলছেন, তাহলে একটা কি অবস্থা দাঁড়াচ্ছে? তার কোনো উন্নয়নের কোনো কথা নেই। মানুষের কিভাবে উন্নয়ন হবে সে বিষয়ে কোনো রাজনৈতিক ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার বিরোধী দলের একটা স্থান থাকে, গণতন্ত্রের এটাই নিয়ম। লড়াই করছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। আনন্দ সকালের আলোচনার সময়সীমা শেষ, কিন্তু আর অনেক খবর রয়েছে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন আপনারা।